নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কোনো রকম ছুরি বটি ছাড়াই একটি চা ছাঁকনির সাহায্যে আপনারা কখনো অনেকটা পরিমাণ মাছ কেটে দেখেছেন? কিংবা শাড়ি পরার সময় আপনারা কখনো চিরুনির ব্যবহার করেছেন? সাবানে কখনো পেরেক লাগিয়ে দেখেছেন? এমনই কিছু অসাধারণ কিছু টিপস শেয়ার করব, যেটা প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। প্রথম টিপসটি চলুন দেখে নিই। এখানে আমি একটি চামচ নিয়ে নিয়েছি। কি করব, চামচটাকে, যে কোনো চামচ আপনারা নিয়ে নিন। চামচটাকে সবার প্রথমে গ্যাসটা অন করে নেব। গ্যাসের ওপর এইভাবে চামচটাকে কিছু সময় ধরে ভালো করে একটু গরম করে নিতে হবে। যখন চামচটা আমাদের ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করব। অতিরিক্ত কিন্তু লাল করে গরম করার প্রয়োজন নেই, হালকা গরম করলেই হয়ে যাবে। চলুন, চামচটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব এই তেল আর চামচটাকে? অনেক সময় আমরা মহিলারা মাছ কাটতে যাই, দেখা যায় যে আমাদের হাতের মধ্যে কোথাও মাছের কাঁটা ঢুকে যায়, দেখা যায় সেই জায়গাটা ইনফেকশন হয়ে যায়, এমনকি প্রচণ্ড ব্যথা করতে থাকে। তাই যে চামচটা গরম করে নিলাম সেই চামচের মাথাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, সরিষার তেল। যেখানে কাঁটা ঢুকেছে, ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, ফুলে উঠেছে, এইভাবে গরম চামচ দিয়ে সরিষার তেলটা দেবেন। ইনফেকশন হবে না, ব্যথা কমে যাবে, এমনকি কাঁটা ঢুকে থাকলে সেই কাঁটাও দেখবেন বের করতে সাহায্য করবে। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ মতো হোয়াইট ভিনিগার। এরপর এর মধ্যে আরও একটি জিনিস আমাদের দিতে হবে। এখানে আমি নিয়ে নেব, দেখুন, কিছুটা পরিমাণ খাবার সোডা, যাকে বেকিং সোডা বলা হয় বন্ধুরা। এবার ভিনিগারের সঙ্গে বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মেশে খুব ভালো করে এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে এটাকে আমরা মিশিয়ে নেব। এবার একটি কাপড় নিয়ে নিয়েছি, ভিনিগারের মধ্যে কাপড়টাকে ভালো করে ডুবিয়ে নিলাম। এখানে আমি একটি ব্রাশ নিয়েছি, ব্রাশের মধ্যে মিশ্রণটা লাগিয়ে নেব। আমরা ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার রেখে দিই, দেখা যায় সমস্যাটা কি হয়, এই যে ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখার কারণে বাজে দুর্গন্ধ হয়ে যায়, নানা রকম দাগ ছোপ থাকে, খাবারের গন্ধ থাকে। এইভাবে খাবার সোডা আর ভিনিগার দিয়ে যদি ফ্রিজের ভেতরটা আমরা পরিষ্কার করি, কোনো রকম খাবারের গন্ধ থাকবে না। এমনকি যদি কোনো খাবারের দাগ ছোপ থাকে, সেই খাবারের দাগও কিন্তু উঠে যাবে, ফ্রিজ খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। তাই আপনারা 15 দিনে একদিন বা মাসে একদিন এইভাবে পরিষ্কার করে দেখবেন, আপনাদের ফ্রিজ থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ কিন্তু বের হবে না, একেবারে ফ্রিজ নতুনের মতো চকচকে থাকবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্রিজের দরজায় প্রচুর নোংরা জমে, যার কারণে ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায়। তাই যে মিশ্রণটা দিয়ে পুরনো একটি টুথব্রাশ দিয়ে এইভাবে গার্ডারটাকে একটু ডলে নিন, দেখবেন যদি কোনো নোংরা জমে সেই নোংরাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এমনকি ফ্রিজের দরজাটা বন্ধ করলেও ঠিকঠাক বন্ধ হবে, ঠান্ডা হাওয়া বাইরে বের হবে না। তাই অবশ্যই এইভাবে আপনারা ফ্রিজটা পরিষ্কার করবেন, দেখবেন ভালো উপকার পাবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম জল। উষ্ণ গরম জল নিয়েছি, অতিরিক্ত গরম জল নেওয়ার প্রয়োজন নেই। এই উষ্ণ গরম জলের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা। আমরা অনেকেই শুকনো লঙ্কার তরকারি খেতে পছন্দ করি, কারণ কালারটা সুন্দর হয়। কিন্তু সমস্যা কি হয়, শুকনো লঙ্কার তরকারি খেলে অনেক সময় গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। সেক্ষেত্রে শুকনো লঙ্কাটাকে উষ্ণ গরম জলের মধ্যে 5-6 মিনিট এইভাবে ভিজিয়ে রাখুন। এতে কি হবে, তরকারির কালারটা কিন্তু আরও বেশি ভালো হবে। এমনকি শুকনো লঙ্কার তরকারি খেলে আপনাদের যে গ্যাস অম্বল হওয়ার সমস্যা রয়েছে, সেই সমস্যাটাও দেখবেন হবে না। এখানে আমি
এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই ভিজিয়ে রেখে দেব। আরও একটি সুবিধা হবে, এইভাবে ভিজিয়ে রাখলে দেখবেন আপনাদের যে লঙ্কা পেস্ট করবেন বা বাটবেন তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেও আপনাদের মশলাটা তৈরি হয়ে যাবে। তাই ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা অনেকেই কিন্তু হাত ধোয়ার জন্য বেসিনে সাবান ব্যবহার করি, হ্যান্ড ওয়াশ ব্যবহার করি না। দেখা যায় সাবানটা বেসিনে রাখলে সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায়, বেসিনের জায়গাটাও নোংরা হয়ে যায়, আর এইভাবে রাখলে সারাক্ষণ সাবানটা ভেজা থাকে। এতে আমাদের সাবানটার কিন্তু অপচয় হয় বন্ধুরা। তাই যে কাজটি করবেন, এখানে দেখুন সাবানটা নিয়ে নিয়েছি, আমি একটি পেরেক নিয়ে নিয়েছি, যে কোনো পেরেক নিয়ে নেবেন, পেরেক মজবুত হয় তাই এখানে পেরেক ব্যবহার করছি। সাবানটার ওপরের দিকে এইভাবে পেরেকের সাহায্যে দেখুন সাবানের মধ্যে আমি ছিদ্র করে নিচ্ছি। খুব বড় ছিদ্র নয়, আবার একেবারেও ছোট ছিদ্র নয়, এরকম ছিদ্রটা আমাদের করতে হবে। তারপর কি করব, এই যে ছিদ্রটা করে নিলাম, এই ছিদ্রের মধ্যে এবার আমি একটি দড়ি নিয়ে নিচ্ছি। দড়িটাকে ঢুকিয়ে খুব ভালো করে টাইট করে আমাদের এখানে বেঁধে দিতে হবে। খুব টাইট করে বাঁধবো যাতে এটা খুলে না যায়। তারপর আমরা এটাকে কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বেসিনের পাশে দেখবেন হ্যাং করার জায়গা থাকে, সেখানে সাবানটাকে এইভাবে ঝুলিয়ে রাখুন। এবার কি হবে, আমরা যখন হাত ধোবো হাতটাকে এইভাবে ভিজিয়ে নিয়ে সাবান নিয়ে নেব, তারপর হাতটা ধুয়ে নেব। এতে সাবানে অতিরিক্ত জল থাকবে না, জল থাকলেও জলটা ঝরে যাবে, বেসিনটাও আমাদের কিন্তু নোংরা হবে না। আর এইভাবে সাবান ব্যবহার করলে দেখবেন আপনাদের খাটনিটাও কম হবে, কারণ বেসিন পরিষ্কার থাকবে আর সাবানের অপচয়টাও কম হবে, কারণ খুব দ্রুত সাবানটা শুকিয়ে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। শাড়ি আমরা তো মহিলারা পরেই থাকি। অনেক সময় কি হয়, আমরা যে শাড়িগুলো পরি আমাদের বাড়িতে কেউ হয়তো লোক থাকে না, তখন শাড়ির কুচি ধরা সমস্যার মধ্যে পড়তে হয়। এরকম যদি সমস্যা হয় আপনাদেরও, যে বাড়িতে কুচি ধরার কোনো মানুষ নেই, তখন কি করবেন, শাড়ি পরার আগে আপনারা যে শাড়ির কুচিগুলো হয় মানে প্লেটগুলোকে ভালো করে তৈরি করে নিন। এখানে দেখুন আমি এইভাবে শাড়ির একটি একটি করে প্লেট সবার প্রথমে তৈরি করে নিচ্ছি। কোনো লোকের প্রয়োজন পড়বে না শাড়ির কুচি ধরার জন্য, আর একদম কুচিগুলো খুব সুন্দর পারফেক্টভাবে আপনারা কিন্তু দিতে পারবেন। দেখুন এখানে আমি সবগুলো কুচি করে নিয়েছি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চিরুনি থাকে, দেখা যায় চিরুনিগুলো বেকার হয়ে গেছে, কোনো কাজে ব্যবহার করি না। সেই পুরনো চিরুনি দিয়ে কুচিগুলোকে এইভাবে পুরনো চিরুনির দাঁতের ভেতর ঢুকিয়ে এইভাবে একটু টেনে নিন। দেখবেন কুচির প্রত্যেকটা প্লেট এইভাবে ভাজে ভাজে থাকবে, এমনকি আপনাদের কুচি এলোমেলো হবে না, দেখতেও সুন্দর লাগবে, আর মানুষেরও প্রয়োজন পড়বে না। এইভাবে দেখুন আমি 2-3 বার টেনে নিলাম, কত সুন্দর এখানে আমার কুচিগুলো হয়েছে। ভালো লাগলে তাই আপনারাও এই টিপসটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। বর্ষাকালে অনেক সময় দেখা যায় এই যে 5 ফোড়ন, গোটা জিরা, মৌরি, ধনে, এগুলো আমরা যখন অনেকটা পরিমাণ এনে রেখে দিই ঘরে, এগুলোর মধ্যে না ফাঙ্গাস ধরে যায় আর খুব তাড়াতাড়ি বর্ষাকালে নষ্ট হয়ে যায়, কারণ বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পটা বেশি থাকে। তাই অনেকের হয় রোদ্রে দেওয়ার সময় থাকে না বা বাড়িতে থাকে না সারাদিন, সামান্য পরিমাণ একটু সরিষার তেল এইভাবে গোটা মশলার গায়ে যদি আপনারা ভালো করে একটু মেখে রাখতে পারেন, তাহলে দেখবেন সরিষার তেলের কারণে এই ধরনের মশলাগুলো যে গোটা জিরে, ধনে, 5 ফোড়ন কখনোই ফাঙ্গাস ধরবে না। আর যদি রোদে দিতে পারেন তাহলে তো খুবই ভালো, মাঝে মাঝে একটু রোদে দেবেন মশলাগুলো, দেখবেন আপনাদের মশলা অনেক দিন ঘরে রেখে আপনারা খেতে পারবেন সহজে, আপনাদের মশলা কিন্তু নষ্ট হবে না। তাই ভালো লাগলে এই টিপসটিও ট্রাই করে আপনারা দেখতে পারেন।
বর্ষাকালে বিশেষ করে শুকনো লঙ্কা, দেখা যায় শুকনো লঙ্কা আমরা তো রোজ খাই না, অনেকটা পরিমাণ কিনে এনে রেখে দিই, কিন্তু এই লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায় দেখুন। আর শুকনো লঙ্কার দামটাও অনেকটা বেশি, তাই এই লঙ্কাগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না। এইভাবে ফাঙ্গাস ধরে গেলে কিভাবে ফাঙ্গাসটাকে দূর করবেন? রুটি করার পর আমাদের দেখবেন রুটির তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে, কোনো রকম গ্যাস খরচা করতে লাগবে না। গরম রুটির তাওয়ার ওপর আপনারা লঙ্কাগুলোকে দিয়ে কিছু সময় একটু এইভাবে নাড়াচাড়া করে নিন। কিছু সময় একটু নাড়াচাড়া করলেই দেখবেন লঙ্কার মধ্যে যে ফাঙ্গাস সেটা চলে গেছে। তারপর লঙ্কাগুলোকে খুব ভালো করে আপনারা ঠান্ডা করে নিন। ঠান্ডা করে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিন, অনেক দিন ব্যবহার করতে পারবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর কিছুটা পরিমাণ এখানে আমি নিয়ে নেব সেই সঙ্গে খাওয়ার সোডা। খাওয়ার সোডার পরিবর্তে এখানে আপনারা নুনও ব্যবহার করতে পারেন। আমি এখানে খাওয়ার সোডাটাই ব্যবহার করলাম। হলুদ আর খাওয়ার সোডাটাকে খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। বর্ষাকালে দেখা যায় আমরা যে ফুলঝাড়ু ব্যবহার করি এগুলো খুব বেশি নোংরা হয়, কারণ এগুলোর মধ্যে একটা ভেজা ভাব থাকে। আর এগুলো যদি জল দিয়ে ধুয়ে দিই আরও বেশি কারণ জল দিয়ে যদি আমরা মাঝে মাঝেই ধুয়ে দিই বেশি দিন কিন্তু এগুলো ভালো থাকে না ফুলঝাড়ুগুলো, আর খুব অল্প দিনের মধ্যেই ফুলঝাড়ুগুলো নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই একটি কাজ করতে পারেন। আর বর্ষাকালে দেখা যায় পিঁপড়ের উৎপাত বেড়ে যায়, অনেক সময় খাবারের টুকরো থাকে ঘরে, আমরাও ঘর ঝাড় দিই, খাবারের টুকরো আটকে যায় আর পিঁপড়ের মধ্যে বাসা বাঁধে। তাই যে মিশ্রণটা হলুদের তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে 10 মিনিট মতো রেখে দিন। 10 মিনিট রাখলেই দেখবেন যদি কোনো পিঁপড়া, নোংরা, জীবাণু, ব্যাকটেরিয়া থাকে কোনো রকম জল দিয়ে ধোয়া ছাড়াই ফুলঝাড়ুর থেকে সব বের হয়ে যাবে, ফুলঝাড়ুটা পরিষ্কার হয়ে যাবে। আর ঘরবাড়ি পরিষ্কার করলে ঘরবাড়িও সুন্দর পরিষ্কার থাকবে, একটি ফুলঝাড়ু অনেক দিন ব্যবহার করতে পারবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আপনারা কখনো এই ধরনের মাছ একটি চা ছাঁকনির সাহায্যে কেটে দেখেছেন? ফলি মাছ কিংবা চিতল মাছ, এই ধরনের মাছগুলো আঁশ ছাড়াতে অনেকটা সময় লাগে কাটতে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনি থাকে, কোনো রকম স্টিল বা লোহার চা ছাঁকনি নিয়ে নেবেন। সেটা দিয়ে এইভাবে উল্টো করে যদি আপনারা একটু ঘষতে থাকেন দেখবেন খুব দ্রুত আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর ছুরি বটির কোনো রকম প্রয়োজন আপনাদের পড়বে না মাছ কাটার জন্য বা আঁশ ছাড়ানোর জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে আমি একটি পুরনো চা ছাঁকনির সাহায্যে পুরো মাছের আঁশটাই কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। কারণ এই যে চিতল মাছ কিংবা ফলই মাছ, এই মাছগুলোতে ছোট ছোট প্রচুর আঁশ থাকে বন্ধুরা, তাই এই টিপসটি অ্যাপ্লাই করবেন। তাছাড়াও মাছ কাটার জন্য কিন্তু আমরা ছুরি বটি ছাড়া একটি যদি কাঁচির ব্যবহার করি তাহলে কিন্তু ছুরি বটির থেকেও খুব দ্রুত আমরা মাছ কেটে নিতে পারবো। আর একদম মাছ কাটতে গেলে যারা নতুন গৃহিণী হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা মাছ কাটতে ভয় পান, তারা এইভাবে মাছ কাটবেন, কখনোই আপনাদের হাত কাটার সম্ভাবনা থাকবে না। শুধু মাছের আঁশ ছাড়ানো নয়, দেখুন এইভাবে আমরা মাছের পিসটাও কিন্তু করে নিতে পারি। তাই ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন।